So a very warm welcome to all my guests. Welcome to Just News. Talking straight with Sandeep. তো আমি প্রত্যেকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো আগে। তার আগে আমি সবাইকে বলবো, সবাই কেমন আছো, সবাই কেমন আছেন? ভালোই আছি। আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করাবো, আমাদের মধ্যে আছেন উপস্থিত মিস্টার ডক্টর প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর অফ IEM, Institute of Engineering and Management. Very warm welcome to you, sir. Thank you for my guest. And আমার মধ্যে আছে হচ্ছে ইশতিয়াক আহমেদ, সবাই তাকে রাজু ভাই হিসেবেই চেনে, আমরাও তাকে রাজু ভাই বলি। He is the chairman of Malika Foundation and Islamia Medical Institute এর উনি চেয়ারম্যান। A warm welcome to you, sir. রাজু ভাই নমস্কার। And we have Tanvir Khan. Tanvir Khan is a very dear friend of mine. He is the founder director of Kolkata Heroes and Queens Entertainment. ও ভীষণ সোশ্যাল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখে, খুব ভালো ছেলে, and he is always enthusiastic about helping others. Thank you. That's the best part in him. তো আজকে আমাদের ডিসকাশনের মেইন বিষয় হচ্ছে যে আমরা করোনা নিয়ে ডিসকাস করব, যেটা আমাদের করণীয়। কারণ এই মুহূর্তে প্রত্যেকটা সেগমেন্ট কম হোক বেশি হোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো ফার্স্ট অফ অল আমি প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর কাছে যাব। স্যার, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ। আপনি IEM চালাচ্ছেন। IEM ইজ আ ভেরি বিগ অর্গানাইজেশন, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক মিস্টার পলাশে, খায়রুল হাসান পলাশ, বাংলাদেশে। হ্যাঁ, ওনার সূত্রেই আমার লালদা, আপনার কলেজের লালদা, যিনি আমাকে কমিউনিকেট করিয়েছিলেন, তার সঙ্গে আমার পরিচয় পরিচিতি, আমরা ক্লোজ। তো তিনি আমাকে বললো যে প্রফেসর সত্যজিৎ দা যদি বসে, আমি বললাম এটা আমাদের পরম সৌভাগ্য হবেন যদি উনি আমার চ্যানেলে আসেন। তো আপনি যে এত হাম্বল, আপনি যে এত ডাউন টু আর্থ, এটা আমি জানতাম না। আপনি এক কথায় রাজি হয়েছেন আমার সঙ্গে বসার জন্য। I am extremely honored and it's a very great pleasure for me to have you on board. স্যার, আমাকে একটু বলুন, এই সমস্যাটা তো দেখুন সব রকম সেগমেন্টে এখন আছে। এডুকেশন সবাইকে বলা হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, মানে এখন সবাইকে ডিজিটালি এডুকেট করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এখন তো এটা প্র্যাকটিক্যাল ক্লাসেস। আমরা জানি, আমি ইঞ্জিনিয়ার, তো আমিও জানি যে ইঞ্জিনিয়ারিং ক্লাস তো প্র্যাকটিক্যালটা আমাদের বুঝতে হয়। তো সেটা কিভাবে আপনারা করছেন বা কি ওয়েজ আপনারা অল্টারনেটিভ ভাবছেন যেটা করলে অন্ততপক্ষে স্টুডেন্টসরা উপকৃত হবেন? আসলে আমি বলি যে আমাদের যেটা সবসময় উচিত যে চ্যালেঞ্জের মধ্যে অপরচুনিটি দেখা, চ্যালেঞ্জের মধ্যেই গ্রোথ আসে। সুতরাং আমরাও IEM বা UEM, আমাদের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টও আছে, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টও আছে, আমি জানি। তো আমরা দু জায়গায় সেটাই চেষ্টা করছি। আমরা নর্মাল রেগুলার ক্লাসেস চালাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে। প্রথমে জুমে চালাতাম, তারপরে আমরা জুমটা ছেড়ে গুগল হ্যাংআউটস, মিট বা মাইক্রোসফট টিমস এগুলোতে চালাচ্ছি। এবং এছাড়া আমরা একটা ক্লাসরুম সফটওয়্যার, LMS সফটওয়্যার বলে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে, এবং আমাদের নিজস্ব দুটো সফটওয়্যার আছে, সেইটাতে করছি। এছাড়া আমাদের কিছু অ্যাপ আছে, আমরা নিজেরা ইনহাউস বানিয়েছি। যেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবের জন্য আমাদের একটা অ্যাপ আছে, যেমনি জব প্রিপারেশনের জন্য আমাদের একটা অ্যাপ আছে। তো এইগুলোর মাধ্যমে ছাত্ররা করছে। আর রিগার্ডিং ল্যাবরেটরি ক্লাসের জন্য আমাদের মানে ভার্চুয়াল ল্যাব বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ সিমুলেশন করে ছাত্ররা করছে। মোটামুটি আপনি ধরতে পারেন যে 90 to 95% কিন্তু আমরা কভারেজ করতে পারছি এই সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে। সুতরাং আমরা রিসেন্টলি আমাদের মিড সেম পরীক্ষা হয়েছে, সেমিস্টারের মাঝখানে মিড সেম পরীক্ষা, তাতে আমরা দেখেছি যে কিছু জায়গায় 98% ছেলে পরীক্ষা দিতে পেরেছে, কিছু জায়গায় 99, আর কিছু সাবজেক্টে 100% ছেলে মেয়ে পরীক্ষা দিতে পেরেছে অনলাইন। তার থেকেই আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো স্যার আপনাকে। বহু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে এই যে অনলাইন এক্সাম হচ্ছে, তো সেটা কতটা ফেয়ার হচ্ছে। কয়েকজন কিন্তু আবার ফেসবুকে ট্রলও করেছে বা মেসেজে লিখেছে যে করোনা ছিল বলে আমি পাশ করে গেছি করোনার দৌলতে। তো এইটা কি একটা বড় প্রশ্ন, আপনি কি বলবেন? হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে অনলাইন এক্সামে
তো এটা একটু অন্যরকম, কারণ এটা তো বাড়ি থেকে নেওয়া যায়, ফলে মানুষ বই টই খুলে বা 4-5 জন বন্ধুরা মিলে একসাথে বসে এটা দিতে পারে। টিচার ট্রেনিং, এটাকে বলে ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম দিলে আপনি যত ইচ্ছা বই খুলে বসুন, ইন্টারনেট সার্চ করুন বা বন্ধুকে পাশে রাখুন, আপনি খুব একটা কপি করতে পারবেন না। ওকে, হ্যাঁ, তো আমরা এরকম ওপেন বুক ফরম্যাটে পরীক্ষা নিচ্ছি, কিন্তু হ্যাঁ মানছি যে এটা প্রথমবার আমরা এইভাবে পুরো এত মানে এক্সস্টিভলি নিচ্ছি। সুতরাং ওপেন বুকে টিচারদেরও অভিজ্ঞতা হচ্ছে, স্টুডেন্টদেরও অভিজ্ঞতা হচ্ছে। তারা নিশ্চয়ই বুঝছে যে আমরা কতটা চেষ্টা করছি তাদের যাতে কোনো রকম লস না হয়, একাডেমিক ক্যারিয়ারে লস না হয়, আমরা ফেয়ার ভাবে যাতে প্রত্যেকটা জিনিস হয়। আর আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে যাব, আপনার অর্গানাইজেশন এত বড়, এটা তো বলতে গেলে হিউজ নাম্বার অফ পিপলস আর ওয়ার্কিং আন্ডার ইউ, তো তাদেরকে তো এখন প্রত্যেককেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে। তো ওয়ার্ক ফ্রম হোমের মেরিটস এন্ড ডিমেরিটস কি? মেরিটস এন্ড ডিমেরিটস বলতে আমি বলতে চাইছি যে ওয়ার্ক ফ্রম হোম করলে কতটা এটা মানে ওই একই জায়গায় কি আছে নাকি একই জায়গায় নেই? যেমন ভাবে আপনি আগে কাজ করতেন আপনার ম্যানেজমেন্টের সঙ্গে, ওই জিনিসটা কি পুষিয়ে যাচ্ছে নাকি পুষিয়ে যাচ্ছে না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। এক কথায় পুষিয়ে যাচ্ছে, এক কথায় অবভিয়াসলি আমরা সাকসেসফুল, কিন্তু আপনি যেটা বললেন যে এটার একটা নেগেটিভ দিকও আছে, এবং নেগেটিভ দিকটা হলো যে যেটা ধরুন মানে এটাতে কাজের টাইমটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন মানে আমরা একটা ছোট্ট মিটিং করে বা সবকিছুতে মিটিংও দরকার নেই, ধরুন ক্লাস চলছে কিনা আমি করিডোরে একবার হেঁটে গেলেই ডান দিক বাদিকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা এখন সবাইকে মিটিং করতে হচ্ছে, রিপোর্ট করতে হচ্ছে, মানে প্রচুর লং হয়ে গেছে, মানে 10 মিনিটের কাজ 2 ঘন্টা। কমিউনিকেশন ওভারহেডটা বেড়ে গেছে, অনেক জায়গায় এফিসিয়েন্সিও বেড়ে গেছে। এটাও ঠিক যে অনেক জায়গায় এফিসিয়েন্সি বেড়ে গেছে। কানাডায় 20 বছর আগে, কানাডায় আমি পড়াশোনা করেছি, ওখানে জব করতাম, তো এই টেকনোলজি এইভাবে 20 বছর আগে আমি করে অভ্যস্ত, 18-20 বছর আগে আমি করেছি। ওখানে আমরা 3-4টে লোকেশনে অফিসের লোকজন বসতো, আমি ভ্যাঙ্কুভার কানাডায় বসতাম, আমি টরন্টো অফিসের সাথে, ক্যালগারি অফিস, নিউ ইয়র্ক অফিস, সবার সাথে কথা বলতাম রেগুলার। হ্যাঁ, সুতরাং সেইটা এখন করতে পারছি আমরা। আমাদেরও জয়পুরে ক্যাম্পাস আছে, ইউএম জয়পুর, আমাদের কলকাতায় বেশ কয়েকটা ক্যাম্পাস আছে। যেমনি আজকে দুপুরে আমরা একটা ওয়েবিনার করলাম, ইটালির একজন প্রফেসর, ইউকের একজন প্রফেসর, বিহারে একজন আমাদের প্রফেসর বসে আছে, এবং কলকাতায় আমরা। তো এটা একটা খুব ভালো জিনিস, মানে এটা হয়তো আগেই হতো। আপনি কি এটা বলতে চাইছেন ডক্টর সত্যজিৎ চক্রবর্তী যে ডিজিটাল মিডিয়াম ইজ দ্য ফিউচার? মানে কালকে যদি করোনা উঠেও যায়, লকডাউন যদি উঠেও যায়, ইফ লকডাউন উঠে গেল, তাহলে কি পরবর্তীকালে এইভাবেই কয়েকদিন আপনারা চালাবেন কলেজেস এন্ড এভরিথিং? না, আমরা এখান থেকে অনেক কিছু ভালো ভালো জিনিস পাচ্ছি। ফর এক্সাম্পল, এই যে ধরুন আমাদের দেশ বিদেশের সাথে রেগুলার ওয়েবিনার করা, বা সন্ধ্যেবেলা ক্লাস করা, বা শনি রোববার ক্লাস করা, এটাতে যেই আপনি ট্রাফিকের ব্যাপারটা ভুলে যান, তখন ভাবতে পারেন যে আপনার সন্ধ্যে কোনো তাড়া নেই, বাড়ি ফেরার তাড়া নেই। সুতরাং আমরা বলবো না যে আমরা পুরোপুরি অনলাইনে যাব, কিন্তু আমরা অবশ্যই বলবো যে আমরা 20-30% অনলাইন কম্পোনেন্ট রাখবো, কারণ এত সুন্দর আমরা এফিসিয়েন্সি পাচ্ছি, দেশ বিদেশের সাথে কোলাবোরেট করতে পারছি এত সহজে, সেটা আমরা ছেড়ে দেব না। আমরা 20-30% অনলাইন রাখবো কাজ। আমি স্যার আপনার কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করব, কিন্তু এতে ধরুন ছাত্রছাত্রীরা দের সাথে তো একটা টিচার একটা স্টুডেন্টদের একটা সম্পর্ক হয়। আই অলওয়েজ বিলিভ ইন টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, আমি ওইভাবে করেছি। তো এটা আপনার মনে হয় না যে কোনো কারণে সেটা দূরত্ব হয়ে যায়? Don't you feel there is a gap? না, আমি আপনাকে আবার বলছি যে আমি বিদেশে তো রেগুলার যাই, বিদেশেও দেখেছি যে ওখানে অনলাইনটা 20-30% কমপ্লিমেন্ট করে, এটা রিপ্লেস করে না। অনলাইন অফলাইনকে কখনোই রিপ্লেস করতে পারে না। Our India's population is 130 crores. Correct. In 130 crores, if I say everybody is saying ki 70% is BPL and lower middle class, I will say 50% is BPL and lower middle class. I am saying the lowest number.
in my show. It is not possible at this scenario for a person to afford the meal. There are many people who are dying every day in hunger. You are doing by your side, but how long can you do? How long can you keep the rice? Absolutely. How long can a corporate also do? Because that person is also not earning. Satyajit Da will also say the same thing. How long is it possible for a person to help the society, because that person is also not earning? If this lockdown continues, then there will be a disaster. I am just asking you one question. The total population of India is 130 crores. If I think 50% is below poverty line and lower middle class people, which is wrong. Estimated is 70%. Okay, I go with the positive thinking. 50% is below poverty line and lower middle class people. So is it possible for them to afford the same sort of meal? You said in the earlier conversation, they have to immune themselves, so they have to take the proper diet. So it is not possible, and it is also not possible for a individual person to serve them every day, to serve them each and every day without any earning, because they are corporate, their farm is also closed. Suppose if I take an example with Raju Bhai is serving by his own, every day he is serving to the people. So Raju Bhai এর তো একটা সময় পর ক্ষমতা কমে যাবে, because he owns a hotel, he has a business, but সেই বিজনেসটাও তো চলছে না, that business is also not running. So how is this possible for only one person? Or if we all try by our own way, then it is only possible. What do you feel, Tanveer Khan? See, I feel one thing here. See, it's the times, as I said, about the kind of boosting the immunities, which is very important. So boosting immunities and giving food. So there are a lot of people who are giving food, but at the same time, as I said, that we need to understand the community, correct? It's not about giving something to the poor. It's all about giving something to the hungry stomach. See, why we are feeding? We're feeding the hungry stomach. We're not giving to the poor. Now the question here in this COVID-19 is not about the poor or the rich. It's all about the hungry stomach. This is the first thing. Second is, I'm sure that I know a lot of groups, a lot of people are actually helping and coming up with the sustainability projects where they're going to the community, understanding their need, understanding their skills and helping them. So there are a lot of people who are just giving small amount to start up their own business within the community so that they can sustain. See, giving meal or giving ration to someone would not sustain the entire process. So I think this is the time to educate the entire system in a way that whatever the challenges could be, whatever the situation could be, you have to start from the zero. So I think we are like a child now, and we'll recome and start from to Z. You have said the correct thing. We have to help ourselves. We have to help our community to grow. It is not about a single person. It's the whole. I will go to Mr. Ishtiaq Ahmed. Raju bhai, please tell us how are you combating in this scenario? তুমি কিভাবে এখানে কাজ করে চলেছো ডে এন্ড নাইট উইথ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল? দেখো, এইখানে প্রথম একটা জিনিস হলো, আমি সবথেকে আগে তোমাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই চ্যানেলে আজকে ডাকা হয়েছে কিছু বলার জন্য। তার জন্য আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে এবং সমস্ত যারা প্যানেলিস্ট আছে তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, রমজান মাসের শুভেচ্ছা জানাই সবাইকে এবং সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষকে আমি রমজান মাসের শুভেচ্ছা জানাই যে এই পবিত্র মাসে অনেক জন্য। হ্যাঁ, যাই হোক, একটা জিনিস আছে যে উনি যেটা বলছেন যে ইমিউনিটিকে বাড়াবার জন্য, ইমিউনিটি বাড়াবার জন্য একটা জিনিস শুধু খাওয়া দিতে গেলে হবে না। আমার পক্ষে একার পক্ষে এটা সম্ভব না যে আমি এই এত বড় সমাজকে, এত বড় এরিয়া, এত বড় এলাকাকে একা কন্ট্রোল করা। এখানে সবাইকে এগিয়ে আসা উচিত, সবাইকে এগিয়ে এসে যারা নিডি পিপল, যারা নিডি, যারা দরকার তাদের এক্স্যাক্টলি এখানে রাজনীতি ভুলে গিয়ে সবাইকে সবার পাশে এসে দাঁড়াতে হবে। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট হি ওয়ান্টস টু হাইলাইট। রাজনীতির টাইম অনেক আছে, অনেক সময় আছে। রাজনীতি যারা করতে, রাজনৈতিক দলগুলি যারা আছে তারা করবে, কিন্তু এইখানে এখন সবাইকে একসাথে মিলে কাজ করার দরকার। আমি সবসময় বলেছি, আমি অনেক জায়গায় চ্যানেলের কথা বলেছি যে দেখুন এখন এই টাইমটা দেখে কি করছে না করছে, এখানে একার পক্ষে এটা সম্ভব না। আমরা করছি, আমরা শুধু এটা নতুন, এটা না যে কোভিড-19 হয়েছে বলে আমরা এই কাজ করছি। এখানে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন অর্গানাইজেশনে আছি,
অনেকগুলি সংস্থাতে আমি ইনভলভ হয়েছি। যেমন আমাদের এখানে ইসলামিয়া মেডিকেল ইনস্টিটিউটে আছি, আমি মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সদস্য আছি, আমি আমাদের বেরিয়ার বোর্ডে আছি। সব থেকে বড় সমস্যা এখন আমাদের যেটা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা দেখেছেন এবারে আমরা চেষ্টা করেছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে ওটাকে মেনটেন করার জন্য। এবার সবাই না না, আমি এভরিডে সেটা দেখেছি রাজু ভাই, আমি সেটা এভরিডে দেখেছি যে তুমি পাগলের মতো রাস্তার মধ্যে দাঁড়িয়ে সবাইকে খাবার দিচ্ছ, মুখে মাস্ক মানে এমনকি স্যানিটাইজার থেকে শুরু করে গ্লাভস থেকে শুরু করে সব পরে করছো, মেইনটেনিং প্রপার প্রিকশন। কিন্তু সেটাই বলতে চাইছিলাম যে একার পক্ষে এটা সম্ভব না। যেটা তুমি বলছিলে যে একদিন এটা শেষ হয়ে যাবে, এটা ঠিক। আজকে ধরে রাখো আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের হোটেল আছে, আমাদের গভর্নমেন্টের অনেকগুলি সেক্টরে আমি কাজ করি, থার্মাল পাওয়ারে আমি কাজ করি, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে কাজগুলি সেগুলিও বন্ধ আছে। পিডব্লিউডি ওয়ার্ক আমরা গভর্নমেন্টের কাজগুলি করি, সে কাজগুলিও বন্ধ আছে। কিন্তু তার মানে এ না যে আমি আমার কাজ বন্ধ আছে। আমার যতটা ক্ষমতা, আমি যতদিন পারবো, আমি এই লকডাউন পর্যন্ত যতদিন খুলছে না, আমি আমার যেভাবে ডিস্ট্রিবিউশন আমি চালিয়ে যাব। আমার এটা বলা। এই যে মানুষ ফেসবুকে ছবি দিচ্ছে, আমি তানভীরের কাছে যাবো। তানভীর, প্লিজ আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দাও। এই যে তোমরা কাজ করছো সোশ্যাল মিডিয়াতে, বহু লোক বলছে তাতে সোশ্যাল মিডিয়াতে যে ছবি দেওয়ার কি দরকার আছে, সামাজিক কাজ করবে আবার ছবি দেওয়ার দরকার কি আছে? হ্যাঁ, মুখে মাস্ক পরে ছবি দিচ্ছে, হোয়াট ইজ দ্যাট? তো আপনারা সবাই ছবি দিচ্ছেন ফেসবুকে, কেন ছবি দেবে? মানে ছবি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, তো কেন দিতে যাবেন? তো তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে? আমি এটা রাজু ভাইকেও বলছি, আমি এটা তানভীর খানকেও বলছি, সেম কোয়েশ্চেন ফর বোথ। আজকে ফেসবুকে যারা সোশ্যাল কাজ করে লোককে খাবার দিয়ে একটা মানুষকে হেল্প করে ছবি দিচ্ছে, তো সেটা নিয়ে একটা দল রেগুলার, আমি একটা বলবো না, বহু মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করছে এন্ড বলছে যে কেন সেটা দেওয়া হবে, কেন তারা ছবি দেবে। তো হোয়াট ইজ ইওর ভিউ পয়েন্ট? ঠিক আছে, আমি একটু বলবো। হ্যাঁ, কারণ আমরা দেখেছি এটা, আমরা যখন রাশন ডিস্ট্রিবিউশন করছিলাম, যখন আমরা মাস ডিস্ট্রিবিউশন করছিলাম, যখন আমরা ফুড যখন ডিস্ট্রিবিউশন, তখন এখানে দেখা যায়, তখন আমরা ওদেরকে বারবার আমরা আমাদের যারা ছবি নিচ্ছিল তাদেরকেও বলেছিলাম যে ছবি তোমাকে যদি নিতে হয়, আমি এবং অনেকগুলি মিডিয়া চ্যানেল যারা আছে, নিউজ 18 আমার এখানে কভার করেছিল, তখন 24 ঘন্টা আমাদের এখানে কভার করে, তাদেরকে আমি বলেছিলাম যে ছবি যদি নিতে হয় তাহলে আমি যাকে দিচ্ছি তার ছবি যেন না আসে, আমার ছবি না, জিনিসপত্রের ছবি নাও, কিন্তু যাকে আমি দিচ্ছি তার ছবি যেন না নেওয়া হোক। কিন্তু তারা বললো যে না, এখানে আমাদেরকে দেখে আবার অন্য অনেকগুলি লোকজন যারা আছে তারা ইন্সপায়ার হয়েছে। That is my point. That is a very very vital point which Ishtiaq Ahmed has said, কি আমরা ছবি দিচ্ছি না আমাদের পাবলিসিটির জন্য, আমরা দিচ্ছি টু মোটিভেট দ্য সোসাইটি টু কাম ফরওয়ার্ড এন্ড হেল্প আদার্স। কারণ এটা আমরা মুখে মাস্ক পরে, আজকে সিলেবরা যারা ছবি দিয়েছে, খাবার দিয়েছে, তাদেরকে নিয়েও ক্রিটিসাইজ করা হয়েছে যে তারা ভাই কি কাউন্সিলর হওয়ার চেষ্টা করছে না, তারা এমএলএ হওয়ার চেষ্টা করছে। আমি বলেছি না, তারা কাউন্সিলর বা এমএলএ হওয়ার চেষ্টা করছে না, it is to motivate the mass that you also come forward and help us and help the society. তোমরাও আসো। আমি তানভীর খানের কাছে যাব। তানভীর খান কি বলবে এটাতে? See, first and foremost, जहां तक बात है क्रिटिसाइज की, तो लोगों के काम है क्रिटिसाइज करना। सेकंड इज इंटेंशंस मैटर करता है। और जहां तक पिक्चर्स लेने का, मैंने लास्ट टाइम अपने फेसबुक लाइव में ये मेंशन किया था कि आप पिक्चर्स जरूर ले, 1-2 ले, और उनकी कंसेंट भी ले। आप जिनके पिक्चर्स ले रहे हैं, बिकॉज मुझे अच्छे से पता है जो बहुत सारे लोग जो क्राउड फंडिंग कर रहे हैं, और या फिर मैं किसी को पैसा दे रहा हूं किसी को देने के लिए, तो वो विजिबिलिटी कहां से आएगी जब तक मैं पिक्चर्स नहीं भेजूंगा। तो इनिशियली कॉर्पोरेट रिपोर्ट्स के लिए भी हमें पिक्चर चाहिए होता है। तो हम यही बोला कि आप किसी के अगर पिक्चर्स ले रहे हैं तो प्रॉपर तरीके से पिक्चर्स ले, और उनकी परमिशन जरूर लें आप, ताकि और उनको बता दे कि ये पिक्चर्स हम सोशल मीडिया में या रिपोर्ट पर्पस के लिए यूज कर सकते हैं। तो इसे सपोज अगर हमने 1000 लोगों को राशन दिया, आप 2-4 पिक्चर्स क्लिक कर ही सकते हैं, मास पिक्चर्स, ग्रुप पिक्चर्स क्लिक कर ही सकते हैं, बट उनकी परमिशन जरूरी होनी चाहिए। আমি একটা প্রশ্ন, আমি প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর কাছে যাব। এই প্রশ্নটা স্যার আপনার কাছে। ধরুন আপনি বলছিলেন যে আইএম বহু ইভেন্ট করছে, করেও থাকে, আমিও গেছি আপনার ইভেন্টে, ঠিক আছে, আমাকে লালদা ডেকেছিলেন ওই সময়, আপনাদের ওই যেটা সেক্টর 5-এ যে আইএমটা আছে ওখানে আমি গেছিলাম। ইনফ্যাক্ট আমি ইউএম এ আমার পরিচিত
বহু মানুষ পড়াশোনা করছে এখন, ঠিক আছে, সেটাও হয়েছে, মানে আই এম ইন্টারকানেক্টেড। এন্ড সবাইকে বলে রাখি, আফটার যাদবপুর আর শিবপুর IIM ইজ দ্য বেস্ট কলেজ রাইট নাও, মানে যেখানে লোকেরা মানে কি বলবো পড়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, বিকজ ওখান থেকে ক্যাম্পাসিং ইজ দ্য বেস্ট। তো আমি একটা আপনাকে জিজ্ঞাসা করছি যে ক্যাম্পাসিং এই কথাটা কিন্তু খুব বড় একটা অর্থ। আজকে ধরে রাখুন আমি দেখেছি, এটা আমার সম্পূর্ণ ইটস মাই ভিশন, এটার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। বহু মানুষ বহু শিক্ষিত, মানে আমি কিন্তু শিক্ষিত মানে আমি বলছি পড়াশোনা জানা শিক্ষিতর কথা বলছি, যে প্রচুর ডিগ্রিধারী মানুষ, কিন্তু সেই ডিগ্রিধারী মানুষ কিন্তু আজকে লাইফে অনেক ধরুন আনএডুকেটেড, আমি আনএডুকেটেড মানে ধরুন 8 পাস 9 পাস এরকম অনেক লোক আছে, তারা কিন্তু গিয়ে একটা বড় ইন্ডাস্ট্রি করেছে, তার আন্ডারে সেই মানুষটা কাজ করছে। এটা আপনিও জানেন সত্যজিৎ বাবু। তো আমাদের কি পড়াশোনার বা আমাদের কি এই যে এডুকেশন সিস্টেমটা কি আপনার মনে হয় চেঞ্জ করা দরকার? সেটাকে কি প্র্যাকটিক্যাল আনা দরকার? বিকজ আমরা দেখেছি যে অনেক সময় বলা হয় এই কথাটা যে পড়াশোনায় নম্বর পেয়েছো, তুমি কাজে কি ডেলিভার করছো, হোয়াট আর ইউ ডুইং ইন দ্য ওয়ার্কিং ফিল্ড? ওয়ার্কিং ফিল্ডে কি অনেকজন পিছিয়ে যায়। আর বলতে গেলে আই ওয়াজ নট আ ভেরি ভেরি গুড স্টুডেন্ট, মানে আমার সায়েন্সটা ওয়াজ ভেরি গুড, মাই আর্টস ওয়াজ টোটালি মানে একদম বাজে জায়গায় ছিল, আমি হিস্ট্রি পরীক্ষা দিতে পারতাম না, ভালো লাগতো না। তো আমার একটা প্রেফারেন্স ছিল, তো আমি সেখানে সাইন করেছি, আমি এখন 3টে সেগমেন্টে কাজ করি। বাট আমার সঙ্গে যারা আমার সহপাঠী ছিলেন, যারা আমার সঙ্গে আমার বলতে গেলে বন্ধু ছিল, তারা আজকে কিন্তু লাইফে যারা ধরুন টপার ছিল, মানে আমি বলতে চাইছি আমার স্কুল টপার্স, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল টপার্স, তারা কিন্তু আজকে অনেক পিছিয়ে লাইফে। আই ডোন্ট নো ওয়াই। তার মানে কি এডুকেশন সিস্টেমটা কোনো কারণে গন্ডগোলে, না কি কারণে এটা হয়? হোয়াট ডু ইউ ফিল? ইট ইজ ইওর ওন পার্সপেক্টিভ, আই ওয়ান্ট টু নো। হ্যাঁ, এডুকেশন সিস্টেমটায় তো রিফর্ম আসছে, মানে রিফর্ম এসছে, এবং আমরা IIM বা UIM এ তো প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন লার্নিংটার উপর ভীষণ ভাবে বেশি করে প্রাধান্য দিই। তবে এটা ঠিক যে লাইফে মানে সোসাইটিতে রিস্ক টেকিং বা মানে গো গেটাররা অনেক বেশি সাকসেস পায়, যারা রিস্ক টেকিং এবং গো গেটার, এবং সেটা এবং সেটা কিন্তু আপনি মানে যারা একটু খারাপ স্টুডেন্ট হয় তাদের তো সেই ইনসিকিউরিটিটা কাজ করে, সেই জন্য তারা অনেক বেশি রিস্ক টেকিং বা গো গেটার হয়। কিন্তু যারা একটু ভালো নম্বর পেয়ে একটা মানে সেটেল করে কমফোর্টেবল লাইফে, তারা কখনোই রিস্ক টেকার হয় না। সেই জন্যই হচ্ছে সমস্যাটা। সেই জন্য যেমন আপনার এটাতে আমার মনে পড়ে গেল, বিল গেটস একটা জায়গায় আর্টিকেল দিয়েছিলেন যে উনি বোধহয় ক্লাস 9-এ একটা কলেজ থেকে ফেল করে বেরিয়ে গেছিলেন বা পড়াশোনা কন্টিনিউ করেননি, আর সেখানে যিনি টপার ছিলেন তাকে বোধহয় উনি এখন নিজের কোম্পানিতে চাকরি দিয়েছেন। তো হোয়াট আ লাইফ, মানে এটা ভাবা যায় না কিন্তু, যে পড়াশোনা থেকে যাকে বের করে দেওয়া হচ্ছে বা যে বেরিয়ে যাচ্ছে হোয়াট এভার, সে আজকে কোম্পানির মালিক হচ্ছেন, আর যে ওখানকার টপার সে আন্ডারে কাজ করছে। বাট এই কথাটার মানে কিন্তু এই নয় যে আমি স্টুডেন্টদেরকে বলবো যারা আমার শো দেখবে যে তারা আপনারা পড়াশোনা ছেড়ে দিয়ে ওটা হবেন, ওটা কিন্তু নয়। পড়াশোনা কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ পড়াশোনা যদি আপনারা না করেন, বেসিক পড়াশোনা, তাহলে কিন্তু আপনি পলিটিক্যাল হতে পারবেন না, আপনি অ্যাক্টরও হতে পারবেন না, আপনি ডান্সারও হতে পারবেন না, আপনি কিছুই হতে পারবেন না, বিকজ আপনাদেরকে মিনিমাম কোয়ালিফিকেশনটা আপনাকে রাখতে হবে, এটা হচ্ছে আপনাদের নেসেসিটি। আচ্ছা, সত্যজিৎদার কাছে আমি অনেক রকম প্রশ্ন আবদারের জন্যই করছি। তো সত্যজিৎদা, তোমার মনে হয় পরবর্তীকালে এই ভ্যাকসিনটা এসে গেলে কি সিনারিওস উইল বি নরমাল হতে, আমি যেটা একটু আগেও বললাম যে নরমাল হতে 6 মাস থেকে 1 বছর লাগবে একদম এক্সাক্ট নরমাল হতে, ঠিক আছে? কিন্তু আবার আরেকটাও আমি কথা বলেছিলাম যে উই উইল লুক এট এ নিউ নরমাল, অর্থাৎ যেমনি ধরুন আজকাল আমরা অ্যামাজন থেকে অর্ডার দিই বা আমরা অনলাইনে অর্ডার দিই, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে, বা আমরা টিভিও ধরুন আমি আজকাল যতটা না টাটা স্কাই দেখি তার থেকে বেশি আমি নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা ইউটিউব দেখি। তো সেরকম ভাবে ইট উইল বি এ নিউ নরমাল। ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে আমরা IIM বা UIM এ হয়তো রাত্রে ক্লাস নেব বা রাত্রে ওয়েবিনার করাতে পারবো, যেটা হয়তো আগে অতটা করতাম না, এখন আমরা সমানে করাচ্ছি এখন, এবং সেটা আমরা চালিয়ে যাব যখন নরমাল হবে। তবে আমার ধারণা এই বছর শেষের মধ্যে সিচুয়েশন অনেক ভালো হয়ে যাবে, যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ভ্যাকসিনটা, তার আগেই হয়তো বেরিয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে আস্তে আস্তে সবকিছু নরমাল হতে শুরু হবে। আমি এই এটা খুব ভালো কথা বলেছেন সত্যজিৎদা, যে অক্টোবর
আমাদের মনে বাঙালিদের অক্টোবর বলতেই মনে পড়ে দুর্গাপুজো, রাইট? তো আমি এখানে একটা প্রশ্ন, বিকজ রাজু ভাইও পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর আমরা সবাই পুজো খুব ভালোবাসি, তানভীরও পুজোতে এনজয় করে, আমরা সবাই এনজয় করি। দুর্গাপুজো ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, বলতে গেলে কার্নিভেল। হ্যাঁ, তো আমাদের একটাই বক্তব্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভেলকে প্রচন্ড পরিমাণে প্রাধান্য দেয় এবং দিয়ে এসেছেন। তো আমি একটা প্রশ্ন করছি যে এই কার্নিভেল তো শুধুমাত্র একটা কার্নিভেল নয়, এখানে জীবিকা নির্ভর করছে বহু মানুষের, যারা পেছনে এই কার্নিভেলের পেছনে কাজ করছে। আজকে আমাদের নিউজ বলেছে যে 50,000 crores is the budget, it is the budget for the total পুজো যেটা আমাদের এখানে হয় বেঙ্গলে। তো সেটা আমাদেরকে বলেছে অলরেডি 50% মানে কমিয়ে দিতে, তো 25,000 কোটি টাকা হয়ে গেল বাজেট। এখানে একটা বক্তব্য, যেটা আমার প্রশ্ন আপনাদের কাছে, যে সেই কলা কুশলীগুলো কি করবে যদি পুজো না হয়? অনেকজন বলছে যে পুজো হওয়ার কোনো প্রয়োজন নেই। আরে পুজো না হলে সেই লোকগুলো কি করবে যারা পুজোর পেছনে এত বড় কাজ করছে? আমি একটা তুমি ভালো করে জানো যে পাক সার্কাসে আমি দুটো পুজো কমিটির সেক্রেটারি। আমি দীর্ঘদিন, আজকে 10 থেকে 15 বছর চলছে আমি পুজো কমিটির সেক্রেটারি, আমি পুজো করি, ঠিক আছে? তো আমরা প্রত্যেক বছর এই আজকে যে লকডাউন হয়েছে, কোভিড-19 হয়েছে বলে আমরা মানুষের সাথে আছি বলে না, আমরা প্রত্যেক বছর যারা পুজোর সময় আমরা যেরকম ঈদের সময় আমরা ডিস্ট্রিবিউশন, কাপড় থেকে নিয়ে, জিনিসপত্র থেকে নিয়ে, টাকা পয়সা আমরা যারা নিডি পিপল, ওই সময় সেই সময় আমরা যারা বাঙালি যাদের পুজোর সময় আমরা সেইভাবে তাদের পাশে আমরা থাকি, তাদেরকে। এবছর রাজু ভাই আমার একটু ইন্টারাপ্ট করবো, এই বছর শুনতে পাচ্ছ রাজু ভাই? ক্যান ইউ হিয়ার মি? বলছি এই বছর রাজু ভাই আমাদের তো সিনারিওসটা এক নয়, তো কি মনে হচ্ছে যে কিরকম জায়গায় আমাদের দাঁড়াবে? কারণ আমি জানতে চাইছি তুমি পুজো তো পরে আছে, কিন্তু এই সময় এই যে টাইমটা আছে, এই রোজার মাস থেকে অনেকগুলি দেখবে সংখ্যালঘু যারা আছে, যারা এই সাজগুলি, এই যে ঠাকুরের সাজগুলি, তারা কিন্তু কাজ করে। অনেক মুসলিম দেখবে এই সাজের কাজগুলি, যে তাদের একটা আর্নিং, অনেক বড় আর্নিং থাকে এই পুজোর আগে। পুজোর সময় এগুলি হয় না, পুজো বিফোর পুজো, সেই আর্নিং থেকে ধরে রাখো আজকে এই ঈদের সময় খরচাগুলি হয়, এই আর্নিং গুলি, তাদের এই আর্নিং গুলি আর হবে না আমার যা মনে হচ্ছে। কারণ কি, এই লকডাউন কতদিন পর্যন্ত যাবে জানি না, কিন্তু আমাদেরকে তাদের পাশেও দাঁড়াতে হবে যারা বড় বড় পুজো করছে, যারা বড় পুজো, যারা উদ্যোগ নিয়ে বড় বড় পুজো যারা করে, তাদেরকেও আমার মনে হয় তাদেরকে সহযোগিতা করা উচিত, তাদেরকে হেল্প করা উচিত। কারণ তাদের ব্রেড এন্ড বাটার, তাদের আর্নিংটাই হলো যাদের সাজ তৈরি করে, সাজ তৈরি করার পরে এগুলি পুজোতে ওগুলি লাগানো হয় না, তাদেরও আজকে ধরে রাখো ওই কাজগুলিও বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছে না তারাও সেই কাজগুলি এখন করছে নাকি, আমি জানি না, কিন্তু আমি যতটা জানি আমার কাছে যে ইনফরমেশন, তোমার বক্তব্য যে তাদেরকেও হেল্প করা। যেমন আমাকে কালকে একজন বলেছিলেন, এবং আমারও মনে হয় যে আমরা যদি পুজো কমিটির, তো আমরা প্রচুর টাকা দিয়ে করি পুজো সবাই, তো সেই বাজেটটা যদি আমরা হাফ করে বা একটু কম করে যদি আমরা সেটাকে যদি সেই সমস্ত গরিব মানুষদের হাতে তুলে দিই যারা আমাদেরকে সাপোর্ট করে, তার থেকে অবশ্যই কম টাকা, কিন্তু যাতে তারা নিজেদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু তাদেরকে বলা যে ভাই তুই এই টাকাটা নে আর তোরা ফ্যামিলিকে নিজে সাপোর্ট কর, কারণ তাহলে ওরা বাঁচলেই কিন্তু আমরা বাঁচবো। আমি আরেকটা পয়েন্টে সত্যজিৎদার কাছে যাব। আজকে এত বড় একটা অর্গানাইজেশন আপনি চালাচ্ছেন, আর এখন একটা ওয়ার্ল্ড রিসেশন হচ্ছে। আজকে ধরে রাখুন এমপ্লয়িজ তো সবার কোম্পানিতেই আছে, আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, সবার কাছে যারা যেভাবে কাজ করছে, হোটেল ব্যবসা বলুন, সব ব্যবসা। তো এমপ্লয়িজদের এখন একটা শোনা যাচ্ছে যে এমপ্লয়িজদের টাকা মানে স্যালারি কাট করা হবে, এটা প্রত্যেকটা জায়গায় একটা কিন্তু খবর, এন্ড ইটস আ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট আই এম হাইলাইটিং, যে এমপ্লয়িজদের টাকা কাট করা হবে। তো আপনার কি মনে হয় এটা কিভাবে আপনারা কমব্যাট করছেন, বা আপনারা কিভাবে এটাকে করছেন? দেখুন, আমরা তো কিছু কাট করছি না, এবং আমরা এটাকে কাট করাটাকে সমর্থনও করছি না, কারণ কি হয় প্রত্যেকের মানে আমি তো নিজে দেখছি, আমার প্রচুর বন্ধু আছে, বন্ধু বান্ধব, বাকি মানে মাসে টাকা ঢুকলেই সঙ্গে সঙ্গে ইএমআই তে কাটে, কার লোনে কাটে, মানে সত্যজিৎদা থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি যে ফার্স্ট পয়েন্টটা আমার খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এন্ড
সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সত্যজিৎদার মতনই মানুষকে মানবিক হওয়া দরকার, যে এমপ্লয়ি আমি আর্ন করছি না। আজকে সত্যজিৎদারও বিজনেসে মানে হয়েছে, কিন্তু আঘাত কিন্তু হয়েছে, এটা কিন্তু সবাই জানে, প্রত্যেকটা বিজনেসে আঘাত হয়েছে। তাও উনি বললেন যে আমি আমার এমপ্লয়ি যেন বেঁচে থাকে, কারণ তাকে তার ইএমআইটা দিতে হচ্ছে। সে বেচারা যদি ইএমআই না দিতে পারে তাহলে হাউ উইল দ্যাট পারসন সার্ভাইভ? এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। সত্যজিৎদা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো সেই জন্যই এটাকে আমরা মোটেই সমর্থন করছি না বা এনকারেজ কাউকেই করব না, আমরা তো করছি না। কিন্তু এটাও বুঝতে পারি যে আমার অনেক এন্টারপ্রেনার বন্ধুরা যারা আছে ওরা যদি ইনকাম না করে এবং ওদের যদি রিজার্ভ আগে থেকে ভেবে যদি রিজার্ভ না করে থাকে, অনেক এন্টারপ্রেনাররা কিন্তু খুব মানে এজে খেলে, খুব কম মার্জিনে খুব এজে খেলে। তখন তাদের যদি টাকা না থাকে তাহলে দেবে কোত্থেকে? তখন তো তাদের পে কাট করতে হবে বা ডেফার্ড পেমেন্ট করতে হবে। কিন্তু সেটা তার মানে কিন্তু একদিকে যে ব্যবসা এটা করতে হচ্ছে তাকে নিজের ব্যবসাটা ভাবতে হবে, তার মানে সে সাফিসিয়েন্ট মানে মার্জিন রেখে মানে গেমটা খেলছে না, সে কিন্তু মানে গেমের রুল ভায়োলেট করছে, মানে তার কিছুটা বাফার রেখে খেলা উচিত গেমটা। এটাই আমার বক্তব্য। না, that's a fantastic point he has said. আমার কিছু বন্ধু বান্ধব, এটা আমি সবাইকেই বলবো, আমার কিছু বন্ধু বান্ধব বলেছে যে যাদের ধরুন রেস্টুরেন্ট, তাদের ধরুন ক্লাব, পাব, মলস, বা আমি সিনেমা হলসেরও কথা বলছি, বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ধরুন, বা যেগুলো লাক্সারিয়াস ইন্ডাস্ট্রি, আমি এক কথায় বলছি লাক্সারিয়াস ইন্ডাস্ট্রি, যেটা আমাদের প্রায়োরিটিতে পড়ে না, মানে খাবার, তারপরে এডুকেশন, এগুলো আমাদের প্রায়োরিটিতে পড়ে। তো সেই সমস্ত ইন্ডাস্ট্রি তো আজকে ক্রেডিট জিরো, অনলি ডেবিট, দেয়ার ইজ নো ক্রেডিট। আজকে যে সাপোজ ক্যাফেটেরিয়া দিয়েছে তাকে রেন্টও দিতে হচ্ছে, আর সে ক্যাফেটেরিয়াতে লোকও বসাতে পারছে না। এমনকি রেস্টুরেন্ট, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য বিগ রেস্টুরেন্টস অ্যান্ড বিগ ক্যালকাটা টিউশন রেস্টুরেন্টস, আই এম টকিং অ্যাবাউট দেম, তা সেখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং করে বসানো হবে এরপর। মানে এটা বুঝতে হবে, আমি রাজু ভাইকেও বলবো, রাজু ভাইয়ের একটা বড় রেস্টুরেন্ট আছে হোটেল পার্কিং, যে ওখানে কিন্তু যদি রাজু ভাইয়ের কালকে 100 জন থাকতো, এটা রাজু ভাই বলে নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা যারা রেস্টুরেন্ট বিজনেসে আছে, সেখানে কিন্তু 50 জন হবে, কিন্তু কারণ ওখানে তাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কাজ করতে হচ্ছে। আরেকটা ব্যাপার, কিন্তু তাকে রেন্ট দিতে হবে, যার রেন্ট আছে, তাকে ইলেকট্রিসিটি বিল ফুল দিতে হবে, তাকে তেলের ভাড়া দিতে হবে, এন্ড সে স্টাফ চালাতে পারবে না, মানে তাকে স্টাফও সে বার করতে পারবে না। তো তারা আমাকে বলছে যে যদি আমি এমপ্লয়ির কাছ থেকে টাকা যদি বলি যে ভাই তোমার আমি কাট করব না, তাহলে হাউ উইল আই সাস্টেইন? আমি যদি সাস্টেইন না করতে পারি তাহলে আমি আমার এমপ্লয়িদেরকে বাঁচাবো কিভাবে? দ্যাট ইজ মাই পয়েন্ট। আচ্ছা রাজু ভাই, আমি এই প্রশ্নটা তোমার কাছে যাব যে কিভাবে এটাকে সাস্টেইন করা যেতে পারে, হোয়াট ডু ইউ ফিল? না, সাস্টেইন করা যাবে, এগুলি সাস্টেইন করা যায়। দেখা গেল যে আজকে আমি এইখানে এই যে আর্নিং আমাদের যে এখানে ছিল, আমি তোমার রেসপেক্টে বলছি না কথাটা রাজু ভাই, একবার তোমার দেখো, তোমার অনেকগুলো বিজনেস, আমি ওভারঅল সবার কথাই বলছি, আমি যাদের বলছি, যাদের ধরো শুধুমাত্র আমি তোমার প্রতিনিধি হয়ে তোমাকে জিজ্ঞাসা করতে বলছি, মানে বলতে বলছি কথাটা, যাদের ধরুন শুধুমাত্র ক্যাফেটেরিয়া আছে বিজনেস, একটা ছোট বা রেস্টুরেন্ট আছে, বা শুধু রেস্টুরেন্টের বিজনেস আছে, আমি সাপোজ একটা বড় কথা বলছি, তো তারা কিভাবে সাস্টেইন করবে? বিকজ তার তো ইনকামটা অলরেডি হাফ হয়ে যাচ্ছে উইথ প্রফিটস, তো হাউ উইল দে? ঠিক আছে, আমি সেই জায়গাটা আসছি যে ঠিক আছে, আজকে একটা স্যালারি, একটা আমাদের হোটেলে যে ধরে রাখো একটা স্যালারি, কাউকে 10,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে, কাউকে 20,000 টাকা স্যালারি। এবার 10,000 টাকা যাকে স্যালারি দেওয়া হচ্ছে তাকে এই সময় বলা হবে যে ভাই তোমাকে 10,000 টাকা স্যালারি আমি দিতে পারছি না, যেহেতু লকডাউন আছে, প্লাস আমার বিজনেস নেই। সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে এই করা যাবে যে ভাই যা স্যালারি আছে তার 25% তুমি রাখো, 75% যখন আমার বিজনেস আরম্ভ হবে সেটা অ্যাজ আ ডিউ রয়ে গেল, তখন এই টাকাটা তোমাকে অন্য স্যালারি যখন লকডাউন খোলার পর তোমাকে 50% করে সে টাকাটা তোমার অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হবে। আমার মনে হয় সবথেকে আমি এটাই করতে চাই। ইনোভেটিভ পয়েন্ট হি হ্যাজ মেনশনড কি আমি আমার স্টাফদেরকে নিয়ে বসে কথা বলবো, বলবো ভাই আমাকে অল্প তুমি তোমার পার্সেন্টেজ দাও টাকা, আমার যখন বিজনেস আবার গ্রো করবে আমি সেটাকে সুদ দিয়ে আপনাকে ফেরত দেবো। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট হি হ্যাজ সেড, দিস ইজ হাউ এভরিবডি শুড ওয়ার্ক, এভরিবডি শুড ওয়ার্ক লাইক দিস। আমি তানভীর খানের কাছে যাব। তানভীর ভাই, আমাদের ইভেন্ট ইন্ডাস্ট্রি, তুমি আমাকে আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আমি আমার কথাটা শেষ হয়নি, বলছি এখানে যেটা ইলেকট্রিসিটির কথা যেটা বললে, ইলেকট্রিসিটি আমাদের, আমি এইখানে অন্য চ্যানেলেও বলেছি, এইখানেও আমি বলতে চাইছি তোমার টিভিতে, যে এইখানে
আমাদের গোয়েঙ্কা আরপিজি কে একটুখানি বোঝা উচিত, দিদিকে কমসে কম এগুলি বলা উচিত যে এই যে ট্যারিফ গুলি আছে এটা এখানেও কিছু রিল্যাক্সেশন মানুষকে দেওয়া উচিত। কারণ কি, কারোর আর্নিং নেই, কেউ স্যালারি যারা ছিল তাদের কাছে স্যালারি এখন নিতে পারছেন। আমি যেরকম চাকরি করতে যাচ্ছি ওইরকম অনেকগুলি জায়গা দেখা যাচ্ছে যে অফিসে, ফ্যাক্টরিতে, তারপরে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে অনেকগুলি যারা আছে যারা স্যালারি পায়, এখন দেখা যাচ্ছে তাদের একটা সিস্টেম থাকে যে আমাকে এই টাকাটা দিতে হবে ইএমআই, এই টাকাটা দিতে হবে আমার হাউস রেন্ট, এই টাকাটা দিতে হবে আমার ইলেকট্রিসিটি। তো আমি এইখানে এটাই বলতে চাইছি যে ট্যারিফটা যদি কমানো যায় কিংবা কিছু কিছু ক্ষেত্রে যদি 2 মাস কিংবা 1 মাসের জন্য যদি মুকুব করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, সব থেকে ভালো হবে। That's a fantastic point. Kaju bhai has maintained a fantastic point যে যদি ট্যারিফের রেটটা একটু কমানো যায় তাহলে কিন্তু অনেক লোকের অনেক ভালো হবে। আমি তানভীর খানের কাছে যাব। মিস্টার তানভীর খান, আমি বলছি যে ইভেন্টস তো ধরে রাখো, তুমিও আমাকে অ্যাজ আ গেস্ট বহু ইভেন্টে ডেকেছো, আমি গেছি। তো হোয়াট উইল বি দ্য কন্ডিশন অফ দ্য ইভেন্টস আফটার দিস লকডাউন ইউ ফিল? মানে তুমি বলেছিলে যে কম হলেও হবে, মানে ছোট ছোট করে হবে, তুমি বলছিলে যে আস্তে আস্তে গ্রো করবে। বাট আমি তোমাকে একটা অন্য পার্ট জিজ্ঞাসা করছি যে ইভেন্টের যে তুমি গ্র্যান্ডারটা, আজকে ধরো তোমার কলকাতা হিরোজ একটা জায়গায় পৌঁছেছে, ঠিক আছে, এবার তোমাকে তো সেই গ্র্যান্ডারের পরে গ্র্যান্ডারে যেতে হবে। ইফ ইউ আর এট দ্য লেভেল 1 বা লেভেল 10, তো তোমাকে লেভেল 11-এ যেতে হবে, এটা যথারীতি কথা। আমাকে যেমন গতকাল একজন বলছিল যে আমি যদি টাকা আমার কমে যায় তাহলে আমার ইভেন্টের গ্র্যান্ডার কমে যাবে, তার মানে আমার গ্র্যান্ডার কমে যাওয়া মানে আমি কোনো জায়গায় একটা কম্প্রোমাইজ করছি। তো এই কম্প্রোমাইজটা যদি হয় তাহলে তো তোমার ইভেন্টের একটা জায়গায় ফ্ল হবে। তো হোয়াট ডু ফিল, হাউ উইল ইউ কমব্যাট দ্যাট সিনারিও মিস্টার তানভীর খান, ইউ ফিল? सी फर्स्ट द थिंग इज कि जो कंपनीज है जो हमें स्पॉन्सर्स करती है, ठीक है, सो आई फील उनकी जो मार्केटिंग स्ट्रैटेजीज है अभी वो बहुत स्ट्रांग होने वाला है। एंड जहां तक हम बात करें कि स्पॉन्सर्स कम नहीं होने वाले, बिकॉज आई फील कि लोगों को फिर से जागरूक करने के लिए और अपने ब्रांड्स को प्रमोट के लिए उनका इन्वेस्टमेंट हो। सेकेंड जो पॉइंट है कि इवेंट्स की गैदरिंग, बिकॉज मोस्ट ऑफ द इवेंट्स में, जैसे कि म्यूजिकल इवेंट्स में ये देखा जाता है कि जितनी गैदरिंग उतना टिकट सेल। तो उन कुछ इवेंट्स के क्षेत्र में क्या होगा, रिसेशंस करके हमें कंट्रोलिंग करना पड़ेगा और हमें लिमिट करना पड़ेगा। बट इवेंट्स के ड्रॉबैक ये होंगे कि हमें उसको एक फॉर्मेट में प्रिपेयर करना पड़ेगा जहां पे कम लोगों के साथ करे, चाहे वो ब्रेक करके करना पड़े तो जो हो। और रहा बात स्टैंडर्ड का, सी अभी जो सिचुएशन चल रहा है बेसिक्स में आ रहा है, बट लग्जरी खत्म नहीं होने वाला है। सपोज करो लॉकडाउन खुलने के बाद मुझे ऐसा लगता है जो सबसे ज्यादा ब्लूम करेगा जो इंडस्ट्री, वो है रेस्टोरेंट, बिकॉज लोग घर का खाना खा के पक गए हैं। तो यू विल फाइंड लॉट ऑफ लाइंस इन द रेस्टोरेंट्स एंड रोल कॉर्नर्स एंड एवरीथिंग, वो जाकर खाएंगे ही खाएंगे। हमें लगता है कि उनके पास पैसे, बट देयर आर लॉट ऑफ सेविंग। बिल्कुल सही, बिल्कुल सही। व्हाट ही सेड, ही हैज सेड द फैंटास्टिक पॉइंट कि घर का खाना खा के वो पक गए हैं, वो जाके खाएंगे। आई विल ऐड अ पॉइंट, और हम लोग बहुत खाना पकाने और बहुत सारे आइटम भी सीख गए हैं पकाने के लिए। They will go and watch cinema also. They need a relaxation also, because no industry will go down. I will always think that I will have to think positive. The people coming to my show, they will have to be positive, and everybody is thinking positive. That is the best part. You please continue, Mr. Tanveen Khan. करेक्ट। सो आई विल एड ऑन टू माय इवेंट्स। जो मेरा मैराथन 4 तारीख को दार्जिलिंग में था, along side with Kolkata Heroes Edition 3 award. So we had to postpone because of the situation. But then event is not cancelled. Our partner said that we will go ahead. So that's the kind of the confidence what we are getting. Maybe we were catering like 500 participants. This time we'll have 200 participants. But we will continue. We'll not let our brand go somewhere. So जहाँ हम जो सोच रहे हैं ना, you know, नहीं आएंगे या नहीं आएंगे. जैसे कि फर्स्ट में ही बात हुई थी कि जितना आप किसी को मना करें लोग उतना ही काम करते, वही काम करेंगे. तो आई एम श्योर इवेंट कंपनी बहुत ब्लूम करेगा. तो घर पे रह कर और भी पक गए और उनको चाहिए थोड़ा लग्जरी. सो जो लोगों के पास में लग्जरी नहीं है वो भी लग्जरी की खोज में जाएंगे. एंड आई एम श्योर वो अपनी तलाश कहीं ना कहीं से निकाल लेंगे. बिकॉज एक जब पक्षी उड़ने की तैयारी करता है ना, तो वो अपने पंख को किसी तरीके से फैलाकर उड़ने की कोशिश करता है. तो हम सब वो पक्षी के जैसे होंगे जो किसी न तरीके से XYZY में जाकर और अपना जो नीड है, जो सेटिस्फैक्शन है, उसे हम पूरा जरूर करेंगे. बिकॉज वी आर यूज्ड टू विद द लग्जरीज. अच्छा, you
আমি এই প্রশ্নটা সবার কাছে করছি, আমার প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর কাছে করছি, মিস্টার ইশতিয়াক আহমেদের কাছে করছি, অ্যান্ড অফকোর্স তানভীর খান তো আছেই, তানভীর খানের কাছেও প্রশ্ন। তার মানে আমরা বলতে চাইছি আমাদের এই অনুষ্ঠানের প্রায় আমরা শেষের দিকে এসে গেছি, যে কোনো কিছুই বন্ধ হবে না, সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অল্প অল্প করে আবার সবকিছু স্টার্ট হয়ে আমরা শুধু প্রেডিক্ট করব যে যাতে করোনাটা আমাদেরকে এফেক্ট না করে, আমরা যেন করোনাকে জয়ী হতে পারি, এন্ড আমরা তাহলেই কিন্তু সাকসিড করতে পারবো। এম আই রাইট? Absolutely. করোনা থেকে আমরা তখনই জয় হব যখন আমরা সতর্ক হয়ে যাব, আমরা বাইরে বের হব না, আমরা যতটা বাড়িতে থাকবো ততই আমরা সেফ থাকবো, অন্যকে সেফ করে রাখবো। এবং এইগুলি শুধু সরকার কিংবা আমরা যেগুলি সবাইকে বলছি যে ভাই আপনার বাড়ি থেকে বের হবেন না, প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া আপনি বের হবেন না, এটা আমরা নিজের জন্য কিংবা সরকার নিজের জন্য বলছে না, তাদেরকে কোনো লাভ নেই। এটা লাভ আই উইল ইনক্লুড ওয়ান পয়েন্ট রাজু ভাই, এটা প্রত্যেকটা দর্শককে আমি বলতে চাইবো, প্লিজ আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, প্লিজ আপনারা মাস্ক ইউজ করবেন, প্লিজ আপনারা স্যানিটাইজার ইউজ করবেন বাড়িতে থাকলেও, খাওয়ার আগে, খাওয়ার পরে, এন্ড ইনফ্যাক্ট আপনারা যতটা পারবেন ঢাকা কাপড় পরে রাস্তায় বেরোবেন। কারণ দেখুন, এটা সরকার আপনাকে বলছে বা রাজু ভাই ওই জায়গার লোককে বলছে, এটা নয়, এটা নিজেদের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা আনতে হবে। আপনি যদি নিজেদেরকে না ভালোবাসেন, আপনি কিন্তু একা মরছেন না। এখানে কয়েকজন লোক ফেসবুকে লিখেছে, আরে করোনাতে কিচ্ছু হবে না, আমি বেরোবো, আমি মরে যাবো, আমার কি আসলো? আরে তুমি তো একা মরছো না, তুমি তো ফ্যামিলিকে মারছো, তুমি তোমার কলোনিকে নিয়ে মরছো। ও যখন বাইরে থেকে যখন বাড়িতে আসবে, ও একটা বিষ নিয়ে, একটা ভাইরাস নিয়ে নিজের বাড়ি থেকে আসবে, নিজের ছেলে, নিজের বউ, নিজের বাচ্চা, নিজের মামা, বাবা, মা, সবাইকে ওই বিষটা দিয়ে দেবে। একদমই সেটা দেবে। আমি আরেকটা পয়েন্ট সত্যজিৎ দাকেও বলবো, যে আমাদের এখন রিসার্চের এখানে পাওয়া গেছে, আমি জানি না সেটা কতজন দেখেছে, যে মোটামুটি দিল্লিতে রিসেন্টলি কিছুদিন আগে একটা টেস্ট হয়েছিল বোধহয় 190 জন জার্নালিস্ট মানে সাংবাদিকের, সেখানে বোধহয় 80 জন সাংবাদিকের বা 90 জন সাংবাদিকের পজিটিভ বেরিয়েছে, করোনা পজিটিভ। কিন্তু আমাকে দাঁড়াও, আমাকে শেষ করতে দাও, কথাটা শেষ করতে দাও, লেট মি ফিনিশ। সেটা হচ্ছে যে তাদের মধ্যে যে দিল্লিতে পাওয়া গেছে করোনা পজিটিভ, they didn't have any kind of symptoms, they are called silent carriers. This is my most important point in this program, যে করোনা কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে আছে, and they are the silent carriers. এই সাইলেন্ট ক্যারিয়ারটা কারো শরীরে, সাপোজ আমি আজকে কম বয়সী বা আমার শরীরে আছে করোনাটা, সাপোজ আমি নিয়ে বাড়িতে এলাম, আমাকে সেটা প্রথমে এফেক্ট করছে না, সেটা কিন্তু আমার বৃদ্ধ বাবা মাকে গিয়ে এফেক্ট করে দিচ্ছে। আমার সিমটম নেই, তো আমাদেরকে আগে ওইটা ভাবলে হবে না যে আমার কিছু হবে না, আমাকে আমার নিজের বাবা মা, নিজের সোসাইটি, সবার জন্য ভাবতে হবে। সত্যজিৎদা কি বলবে কথাটা? অবশ্যই ঠিকই বলেছেন যে রেসপন্সিবল সিটিজেন হতে হবে, সবার কথাই ভাবতে হবে। আমি সত্যজিৎদার কাছে জিজ্ঞাসা করব, আইএম খোলার পরে কি কি প্রিকশনস তোমরা নেবে বলে ভাবছো? What sort of precautions will you take after the opening of your college, IM and UEM, both Institute of Engineering and Management, University of Engineering and Management? আমরা তো প্ল্যান করে রেখেছি যে মোটামুটি পরের সেমিস্টারটাও আমরা অনলাইনেই কন্ডাক্ট করব। এইটা যেরকম বললাম, মানে যতক্ষণ না মানে আমরা একদম 100% শিওর হতে পারছি যে প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা এমপ্লয়ি সেফ, আমরা কিন্তু তাদের আনবো না। মানে লকডাউন উঠে যাওয়া না যাওয়াতে কিছু এসে যায় না, গভর্নমেন্ট রেস্ট্রিকশন, আমরা যত সেফটি না এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ইনিশিয়েটিভ, দ্যাট ইজ দ্য থিং, এভরিবডি শুড থিঙ্ক লাইক দ্যাট, যে যতক্ষণ অবধি না মানুষ ঠিক হচ্ছে, যতক্ষণ অবধি মানুষ করোনা যাচ্ছে, ততক্ষণ অবধি আমরা অবশ্যই আমাদের ক্লাসদের কেয়ার নেব। তানভীর খানের কাছে যাব, যে হোয়াট আর দ্য সর্টস অফ প্রিকশনস উইল ইউ টেক আফটার দিস লকডাউন এন্ডস? so I think मतलब जो मैं एक लॉकडाउन से पहले मैं कुछ not only yourself, you will educate others, you will create the awareness amongst everybody. What sort of precautions should everybody take and your management take, because you have a event company and everything we know, so what are the sorts of precautions? Please tell us.
सी मैं प्रिकॉशन से पहले कुछ कहना चाहता हूं संदीप। जहां तक हम बात करें सोशल डिस्टेंसिंग की, बहुत प्रैक्टिकल सिनेरियो मैं आपको बता रहा हूं कि स्लम पॉकेट्स ऑफ कलकत्ता जितनी है, जो मैं विजिट करता हूं, कम्युनिटीज में काम करता हूं, वहां पे ये सोशल डिस्टेंसिंग का मतलब इट्स नॉट प्रैक्टिकल। मतलब एक घर पे जिसका 8 बाई 8 घर है, It's not possible. I will highlight this point also. Yesterday I had a talk with my police friend. He was saying, I asked that police person ki তোমাদের ওখানে সোশ্যাল ডিস্টেন্সিং কেন ওই বস্তিতে মেনটেন করছে না? বললো দাদা আপনি ওখানে গেলে বুঝবেন, কারণ একটা ছোট্ট 100 স্কোয়ার ফিটের ঘরের মধ্যে প্রায় 15-20 জন আছে। How can they maintain the social distancing? Tanvir Khan is absolutely correct. You continue, Tanvir Khan. so my only thing is कि what we have done in the communities right now, we went to each of the families and we said कि अगर आपके पास sanitizers नहीं है because you cannot afford it, तो और अगर कोई दे भी देता है तो that's for 2 days 3 days or for a week, but हफ्ते के बाद में क्या होने वाला है? So my major take is कि आप ज्यादा पानी भी वेस्ट ना करें, because हमारा मेजर कंसर्न जो है सेव वाटर है आने वाले दिनों। तो आप पानी को इस्तेमाल करें, लोगों से थोड़ी सी दूरी बनाए रखें, और अगर आप छींक रहे हैं तो जो हमारे प्रिकॉशन है, मुंह में कपड़ा रख ले या कुछ भी रख ले। सो कोशिश करें कि हम ज्यादा दूर में तो नहीं रह सकते, बट अपने आप को जर्म से सेव कर सकते हैं। और दैट इज द थिंग, जितना हो सके अपने आप को प्रोटेक्ट करे, लेकिन सबको सबके तरह से प्रोटेक्ट करना है। তুমি এটা কিছু বলতে চাইছিলে আমার মনে হয়। না, আমি বলতে চাইছিলাম ওই সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা যেটা উনি বললেন, তানভীর যেটা বললো ঠিকই কথা বলেছে, যে আজকে একটা বস্তি একটা এলাকার মধ্যে দেখা যায় যে একটা ছোট 10 বাই 10 ঘরের মধ্যে 12 জন 15 জন। আমি পুলিশের সাথে অনেকবার এটা নিয়ে আলোচনা হয়েছে, তাদের সাথে যখন পুলিশ তাদেরকে মারছে, যখন তাড়া করছে, তাদেরকেও আমি বলেছি যে ঠিক আছে তাদেরকে একটুখানি রিল্যাক্সেশন। একটা লোক একটা মানুষ কতক্ষণ একটা বাড়িতে এইটুকুন ঘরের মধ্যে থাকে। আবার অনেক জায়গায় দেখা গেছে, আমি তোমাকে বলছি, যারা টাইমিং আছে, তুমি সকাল থেকে দুপুর অব্দি ও ঘুমাবে, তারপরের থেকে আবার দুপুর থেকে রাত অব্দি আবার অন্যরা ঘুমাবে। এমন জায়গা আছে আমি জানি, সেইগুলিও করতে চাই। আমি তাদেরকে বললাম, আমি পুলিশকেও বলেছি যে একটু তাদেরকে এবার গলির মধ্যে যারা ঘোরাফেরা করছে তাদেরকে কিছু রিল্যাক্সেশন না দিতে গেলে ও তো মরে যাবে, এমনি মরে যাবে। তো বাড়িতে যদি 24 ঘন্টা যদি তুমি একটা 10 বাই 10 ঘরের মধ্যে, সেখানে আবার প্রাইভেসি বলে কিছু আছে, মেয়ে আছে, বউ আছে, বউ এখানে আবার দেখা যাচ্ছে তার বাবা আছে, তার সেখানেও তাদের একটা মেনটেন করার দরকার আছে অনেকগুলি জায়গা, যে তাদেরকে মানে ওটাও আমাদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে। আচ্ছা আমাদেরকে লকডাউন মানতে হবে টু অ্যাভয়েড করোনা ভাইরাস, টু গেট রিড অফ করোনা ভাইরাস। আবার লকডাউন মানলে, মানে লকডাউন যদি এক্সটেন্ডেড হতে থাকে, বহু লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে, সেটাও সত্যি ঘটনা। যতই যে কাজ করুক, বাট বহু লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে, কারণ সেটা কারোর পক্ষেই পসিবল নয়। তো এটার কি কথা বলবে, মানে রাজু ভাই এটা নিয়ে কি বলবে? আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, কেউ না খেয়ে মারা যাবে। তানভীরের কাছে যাবো, মানে লকডাউন মানা না, লকডাউনের জন্য ধরে রাখো আজকে ডায়ালিসিস পেশেন্ট, আমি সত্যজিৎদার কাছেও যাবো এটা নিয়ে, ডায়ালিসিস পেশেন্ট মারা যাচ্ছে। আচ্ছা আমি একটা প্রশ্ন তো 3 জনের কাছেই যাবো, ইট ইজ দ্য কোয়েশ্চেন ফর 3 অফ ইউ। সেটা হচ্ছে যে লকডাউনের জন্য ডায়ালিসিস পেশেন্ট, আমরা গতকাল নিউজে দেখেছি ডায়ালিসিস পেশেন্ট ডায়ালিসিস করাতে পারছে না, বিকজ ডায়ালিসিস করাতে গেলে ওখানে করোনাতে কয়েকজন লোক মারা যাচ্ছে, ডায়ালিসিস পেশেন্ট মারা গেছে। এন্ড এটা কোনো সরকারকে ব্লেম করে লাভ নেই, এটা কোয়াইট ন্যাচারাল। আজকে আমরা খবর পেয়েছি আমরি হাসপাতাল সল্টলেক, ওখানে 2 জন ডাক্তার মারা গেছে করোনাতে এফেক্টেড হয়ে। তো সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু আজকে কিছু মানুষ যারা কালকে দেখছিলাম নিউজে যে ক্যান্সার আক্রান্ত, তারা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারছে না, তারা শুয়ে আছে, তারা বলছে আমাদের কখন মৃত্যু হবে আমরা জানি না। তো এটাও কিন্তু ভাবতে হবে, এই মানুষগুলোর কি হবে। বলতে আমাদের তো মেডিকেল ব্যবস্থা অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করছে, প্রাইভেট সেক্টর থেকেও করছে, গভর্নমেন্ট থেকেও করছে, অনেক বেডস বাড়াবার চেষ্টা করছে। তারপরে আমি একটা প্রস্তাব শুনেছি যে গভর্নমেন্টে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ওদের টেম্পোরারি অথরাইজেশন দেওয়ার কথা হচ্ছে, যাতে নাম্বার অফ ডক্টরসটাকে হঠাৎ করে অনেকটা বাড়িয়ে দেওয়া যায়। সুতরাং দেশে সবাই চেষ্টা করছে, সবাই এফেক্টেড, বড় লোক, গরিব লোক, মানে গভর্নমেন্ট অফিসিয়াল, প্রাইভেট অফিসিয়াল, সবাই এফেক্টেড। সবাই মিলেমিশে কাজ করলে আমরা নিশ্চয়ই মানে সিচুয়েশনটা দ্যাট ইজ অ্যান এক্সেলেন্ট পয়েন্ট মিস্টার সত্যজিৎ চক্রবর্তী হ্যাজ সেড।
কি ডক্টর বাড়ানোর প্রচেষ্টা চলছে, এটা একটা খুব বড় প্রশ্ন, মানে বড় উদ্যোগ রাজ্য সরকারে তারা নিয়েছেন যে ডাক্তার বাড়াবো আমরা, কারণ ডাক্তারই হচ্ছে আমাদের এখন কিন্তু সব থেকে বড় সৈনিক। যারা যুদ্ধের বলে না, যুদ্ধের যারা সৈনিক তারা হচ্ছে ডাক্তার আজকে, তো তাদেরকে বাড়াতে হবে। আর মেডিকেল কাউন্সিল থেকে একটা প্রস্তাব এসেছে যারা ফাইনাল ইয়ারে তাদেরকেও সেটাই সত্যজিৎ দা বলেছেন, আমি জানি সেটা, যে ফাইনাল ইয়ারে যারা আছে তাদেরকে ডাক্তার বাড়াবার কথা। দ্যাটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন। আই উইল রিয়েলি সে কি আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে এরকম একটা সিনারিওকে কমব্যাট করার উনি চেষ্টা করছেন, রাস্তায় নেমে কাজ করছেন। আরেকটা ব্যাপার, সব সময় দেখেছি কিছু মানুষ আছে তারা সোশ্যাল মিডিয়াতে কোনো দল নয়, কিন্তু তারা বিজেপিকেও গালাগালি করছে, কেন্দ্রের সরকারকে, আবার রাজ্য সরকারকেও গালাগালি দিচ্ছে, যার যা খুদ তার সেটাকে ধরে বার করছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তাদের জায়গায় আগে যান, তাদের জায়গায় বসলে আপনারা চাপটা ফিল করবেন। আজকে আমেরিকার মতো দেশ, যেখানে ট্রাম্প প্রধানমন্ত্রী, সে কন্ট্রোল করতে পারছে না করোনা। আর আমেরিকার পপুলেশন আর আমাদের এখানকার পপুলেশনের মধ্যে অনেক তফাৎ আছে। আমেরিকার থেকে আমরা অনেক ডেন্সলি পপুলেটেড, এটা বুঝতে হবে। আমাদের এখানে একটা রাজ্যের যা পপুলেশন, আমেরিকার একটা দেশের তা পপুলেশন। তো সেখানে যখন তারা মোকাবিলা করতে পারছে না, তো আমাদেরকে কেন ক্রিটিসাইজ করা হবে? এখানে রাজ্য সরকারের সম্পর্কে বাজে কথা লিখছে কয়েকজন সোশ্যাল মিডিয়াতে, কিছু করছে না। কেন্দ্রীয় সরকারের সম্পর্কেও কিছু লোক বাজে কথা বলছে। আমি এখানে বলবো রাজনীতি দেখার দরকার নেই, এখানে রাজনীতি নয়, এখানে মানুষকে বাঁচতে হবে আগে, সবাইকে সবার হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, নয়তো কিন্তু কি বলছো? বলছি যারা বলছে, যারা ক্রিটিসাইজ করছে, তানভীর যেটা কথা বলেছে এর আগে খুব ভালো কথা বলেছে, যে যারা তাদের কাজ আছে ক্রিটিসাইজ করা, কিছু কিছু লোক আছে তারা ক্রিটিসাইজ করবে, আরে তুই কিছু নিজেই করে দেখা, তারপর না। আমি এটাতে একটা সিনেমার দৃশ্য আমার মনে পড়ে গেল, আশা করি এখানে সবাই সঞ্জু সিনেমাটা দেখেছিল, সঞ্জু, রণবীর কাপুরের সঞ্জু, যেটা আমাদের রাজকুমার হিরানি বানিয়েছেন। তো সেখানে লাস্টে সঞ্জয় দত্ত যখন জেল থেকে বেরিয়েছিল অতদিন খাটার পরে, যখন গাড়ি দিয়ে যাচ্ছিল, একজন রিপোর্টার একটা ছবি তোলার চেষ্টা করছিল, তো সঞ্জয় দত্ত সেটা তুলতে দেয়নি বা তোলার সময় হয়নি তার, সে গাড়িতে উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে যখন বসে আছে তখন বলছে হে আতঙ্কবাদী, তখন সঞ্জয় দত্ত কিন্তু ওখানে কোনো কিছু রিয়াক্ট করেনি, সে বলেছে একটা গান চালিয়ে, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो इन सब बातों को कहीं बीत ना जाए रहना। এটা হচ্ছে কথা, যে कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, छोड़ो इन सब बातों को कहीं इस बीच बीत ना जाइए रहना। And many people are asking me where to subscribe. I will say, I will ask everybody to subscribe Just News portal and get tuned to it. Thank you so very much for joining me in my show, and stay blessed, stay isolated, stay safe, and wishing you a great time ahead.